দস্তিদার। বাবার নাম বিমলেন্দু দস্তিদার। গ্রামের বাড়িটা কোথায়? আমার জন্ম হলো ওই পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে। ওই দস্তিদার পরিবার আমাদের মানে পূর্ণেন্দু দস্তিদার। পূর্ণেন্দু দস্তিদার আমার বাবার বড় ভাই। আমার বাবার 9 ভাই ছিলেন। পূর্ণেন্দু বাবু বলেন সবার বড়। সবার বড় না? হ্যাঁ, উনি। আপনি মেট্রিক কোন ইয়ারে পাস করছেন? আমি 1970 সনে। আসলে আমার পরিবারটা রাজনৈতিক পরিবার। আমার যেটা পূর্ণেন্দু বাবু, তো উনি 1954 সনে তো জেলে থেকে এই চট্টগ্রামের এই সংসদীয় এলাকা থেকে, কোতোয়ালি এলাকা থেকে উনি নির্বাচিত হয়েছিলেন, কিন্তু তিনি প্রায় জেলে থাকতেন। আমার বাবা মারা যায় আমি যখন ক্লাস 2-তে পড়ি, তখন আমার জেঠামশাই ছিলেন আমার অভিভাবক, কিন্তু উনি জেলে থাকার কারণে উনি এখানে প্রবর্তক বিদ্যাপীঠ, সেখানে ছাত্রাবাসে আমি থাকতাম। তো আমার জেঠা যখন বাইরে থাকতেন, জেলের বাইরে থাকতেন, বা আমি যখন জেলে যেতাম, আমাকে ইনফ্লুয়েন্স করেছেন কিন্তু আমার জেঠামশাই পূর্ণেন্দু দস্তিদার। ওনার কাছে আমি কিছু চিঠিপত্র লিখতাম, উনি চিঠিগুলি জবাব দিত। আমি যখন ক্লাস 7-8-এ পড়ি, তখন উনি আমাকে একটা চিঠি লিখেছিলেন, সেটা সেন্সার হয়ে আমার কাছে যখন এসেছে, সেখানে কিছু লাইন ছিল এরকম, বলে যে আমাদের চারপাশের মানুষের দেখা যায় যে অনেক দুঃখ, অনেক কষ্ট, কিন্তু আসলে এগুলি কিছুমাত্র মানুষে এগুলি সৃষ্টি করে। তুমি যখন বড় হয়ে তখন তুমি বোঝার চেষ্টা করবে যে আসলে আমাদের চারপাশের মানুষের এত দুঃখ কেন, এবং এইসব কারা সৃষ্টি করছে, এ থেকে উত্তরণের পথ কী। তো আমরা যে প্রবর্তক স্কুলে যখন পড়তাম, তখন আসলে 1970-এ আমি যখন SSC পাস করি, তখন 1970-এর যে নির্বাচন হয়, আমার যেটা পটিয়া এলাকা থেকে উনি প্রাদেশিক পরিষদে নির্বাচন করেছিলেন। উনি জাতীয় পরিষদে নির্বাচন করেন ইচ্ছাকৃতভাবে। নুরুল ইসলাম সাহেব উনি প্রতিমন্ত্রী যিনি হয়েছিলেন, ওনার দলে ছিলেন ওই জোহরামত চৌধুরী, M.A. আজিজ, এরা আমার জেঠামশাইয়ের ঘনিষ্ঠ ছিলেন। ওনারাও বলেছিলেন যে দাদা, আপনি যদি এখানে এই জাতীয় পরিষদে দাঁড়ান, তাহলে তো আপনি মন্ত্রী হতে পারবেন না, পটিয়ার উন্নয়নের জন্য আপনি প্রাদেশিক পরিষদে নির্বাচন করেন। তো 70-এ যখন দেখা যায় যে উনি ওই প্রাদেশিক পরিষদে নির্বাচন করতে গেলেন, অল্প কিছু ভোটের ব্যবধানে তিনি এবং তখন মুক্তিযুদ্ধকে সংগঠিত করছেন। আমি মুক্তিযুদ্ধ সংগঠিত প্রবর্তক সঙ্গে তখন কি কোনো ছাত্র রাজনীতি চলতো? প্রবর্তক সঙ্গে ছাত্র রাজনীতি চলতো না, প্রবর্তক সঙ্গে একটা আদর্শিক ইয়ে। তো এখানে যেমন আমার সিনিয়র এনামূলক দানু উনি ওইখানে পড়তেন, ওনারা বাইরের ছেলেরা হয়তো, কিন্তু প্রবর্তকে স্কুলের ভেতরে চলতো না, বাইরে। আমরা ওই বাইরে আসতাম, মনে করেন লাল দিঘির মাঠে টাটে যেতাম। আমাদের ওইখানে চট্টগ্রামে ছাত্র সংগঠন ছিল না। আমি যখন ওই আসলে 70-এর SSC পাশ করার পরে যখন চট্টগ্রামে কলেজে ভর্তি হয়, তখন ওই ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে ধীরে ধীরে যুক্ত হয়ে একজন সাধারণ কর্মী হিসেবে। নেতা কে ছিল 70 সালে আমাদের চট্টগ্রাম কলেজের নেতা ছিলেন আসলে অলোক দাস এবং অজিত বাবু, এরা ছিলেন তো মাহবুব ভাইরাও তখন জেলা পর্যায়ে ছিলেন, ডক্টর মাহবুব হক। মুক্তিযুদ্ধের সময় আমি যখন চট্টগ্রাম কলেজে পড়তাম, এর আগেই ওই 70-এ যখন ভর্তি হয়, তখন ওই আমার জেঠামশাই পূর্ণেন্দুবাবু নিয়ে যান বর্তমানে CPBর প্রেসিডেন্ট সদস্য শালম ভাই, ওখানে ওই নজির আহমদ চৌধুরীর ওইখানে যে ন্যাপের যে অফিসটা ছিল, সেখানে ছাত্র ইউনিয়নে দিয়েছিল। শালম ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিল, বলে যে শালম এটা আমার ভাইপো, তাকে দেখো। তো সেখানে ওই বখতিয়ার সিদ্দিকী, তারপরে মনে করেন শালম ভাই, তারপর মাহবুল হক, খোরশেদ ভাই, এরাও ওদের সাথে গিয়ে কিছু কাজটা শিখতাম। আর ওইখানে চট্টগ্রাম কলেজে যারা ছিলেন তাদের আমি স্নেহভাজন ছিলাম। 1971-এ যখন আমি দ্বাদশ শ্রেণীর ছাত্র বিজ্ঞানে চিটাগাং কলেজে ISC-তে পড়তাম, তখন আমি এই আগরতলা পার হয়ে যখন যাই, তখন সেখানে আমি ক্র্যাপস হোস্টেলে আশ্রয় নিই। তো এখানে ন্যাব নেতা শহীদুল্লাহ ভাই উনি বলেন যে তুই দস্তিদার পরিবারের শেষ সন্তান, তুই আমাদের সাথে থেকে যা। তখন মঞ্জুল হাসান খান এবং মুজাহিদুল ইসলাম সেলিম, এদের আমার সাক্ষাৎকার যখন দিচ্ছিল, তখন আমাকে ছোট দেখে তাদের সাথে তেজপুরে আমাকে নিয়ে যেতে চাই নাই, বললো যে গেলেও কারোর সাথে কোনো যোগাযোগ রাখা যাবে না, আমরা ভাই বোন মাত্র 2 জন, আমার বোন আমার আত্মীয় স্বজনদের কাছে চলে যান, আমি ওখান থেকে তেজপুরে স্পেশাল গেলে ট্রেনিং নিই ন্যান কমিউনিস্ট পার্টির ছাত্র ইউনিয়নের ওই আগরতলা ক্র্যাপস হোস্টেল থেকে গিয়ে। তারপরে আমরা এখানে আসি সেপ্টেম্বরের শেষের দিকে, বর্ডার ক্রস করে অক্টোবরে আসি ওই চট্টগ্রাম দক্ষিণ জেলায়। ওই শালম ভাই, শালম গ্রুপ লিডার,
তো আমাদের সাথে ইউসুফ ভাই ছিলেন ওই রাঙ্গুনিয়ার, যিনি ওই সাংসদ নির্বাচিত হয়েছিলেন, হ্যাঁ, ডেপুটি লিডার ছিল উদয়ন নাগ। তারপরে ওই শামসুজ্জামান হীরা, ওই যিনি ওই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নেতা ছিলেন, ওনারা ছিলেন। ও বর্তমানে ওই মুক্তিযোদ্ধা ওই আমাদের প্রাতিষ্ঠানিক কমান্ড কাউন্সিলর ফজল আহমদ, সেও ছিল আমাদের সহযোদ্ধা। পুলক দাস, সেরা, উদয়ন নাগ, এরা এখানে আছে আর কি। মানে আপনারা দক্ষিণ চট্টগ্রামে আমরা ওই পটিয়ার, কেলি শহর, তারপরে মনে করেন ওইখানে ওই ট্রানজিট ক্যাম্প কিছু করলাম। আমাদের লক্ষ্য ছিল আসলে আমাদেরকে যে ট্রেনিংটা দেওয়া হয়েছিল, স্পেশাল গেনের ট্রেনিং, ওই আমাদের ধারণা ছিল যে সেটা দীর্ঘদিন যাবৎ চলতে পারে। কিছু পলিটিক্যাল ক্লাসটা শো হতো সন্ধ্যাবেলায় সেখানে। ওই যে সেলিম ভাইরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন, মঞ্জুর হোসেন খান উনি ছিলেন ওই নেতা, শ্রমিক নেতা। ওনারা আমাদেরকে ইএফএস ওসমান বর্তমানে যিনি উনি আমাদের গ্রুপে ছিলেন। মঞ্জুর হাসান কি চিটাগাং আসছো? না, ওইখানে আমি তেজপুরের কথা বলছি। উনি ছিলেন ঢাকায় কেন্দ্রীয় নেতা, উজলা ম্যাচ ফ্যাক্টরি দিয়েছিলেন। আমরা ওই তেজপুরের কথা বলছি। আমি যখন নিয়েতে ছিলাম, ওই আমাদের সাথে ওই বর্তমানে ওই শওকত ওসমান, প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের ছেলে ইএফএস ওসমান, তিনিও আমাদের গ্রুপে ছিলেন। তখন আসলে ওইখান থেকে আমাদেরকে বলা হয়েছিল যে মুক্তিযুদ্ধটা দীর্ঘায়িত হতে পারে ভিয়েতনামের মতো। ওনাদের হয়তো বামপন্থীশীলরা ওইভাবে চিন্তা করছিল দীর্ঘস্থায়ী যুদ্ধ হবে, সবাই তো এসে ভারতে ট্রেনিং নেওয়া সম্ভব হবে না, এবং আমরা যদি ওখান থেকে ট্রেনিং প্রাপ্ত হয়ে আসি তাহলে আমরা এখানে তরুণ মুক্তিযোদ্ধা এবং অন্যান্যদের আমরা সেই হিসাবে দক্ষিণ চট্টগ্রামে ওই শালম ভাইয়ের নেতৃত্বে দিন আমাদের যে গ্রুপটা, আমরা 17-18 জন ছিলাম, 19 জন। অনেক বাড়ছে পরে সেটা বাড়তে বাড়তে কয়েক গ্রুপে সেখানে ট্রেনিং দেওয়া হলো, সেটা বাড়ছে। গোল্ডের টেকেই আমাদের একটা বড় অপারেশন হয়েছিল স্বাধীনতার কিছু পূর্বেই। হ্যাঁ, গোরেলার টেক একটা এলাকা, ওটা হলো যে পটিয়া থেকে একটু আগে। সেখানে ওরা ওই চলে আসছিল ওই মিলিশিয়া টিলিশিয়া কিছু, সেখানে ওখানে আমি ছিলাম। এইভাবে আপনি 16 ডিসেম্বর পর্যন্ত 16 ডিসেম্বর ওনাদের সাথে ছিলাম, গ্রামেই ছিলাম। 16 ডিসেম্বরের পরে আমি যখন চট্টগ্রামের ছাত্র ছিলাম, যেহেতু আমি আসলে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে, আমার যেটা মশাই পুনর্নবাবু ওখানে মারা যান। উনি ওই বর্ডার অতিক্রম করে বাজে তালাং নামে একটা ক্যাম্প ছিল, দুর্গম পার্বত্য পথে উনি গেছিলেন। সেখানে উনি যখন মারা যান, আমি তো অভিভাবকহীন হয়ে পড়ি। আমরা ভাই বোন মাত্র 2 জন। আমার আবার আরেকজন যেটা সুকেন্দ্র দস্তিদার, তিনি আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করতেন, উনি তো ঢাকায় থাকতেন। আমি একেবারে আসলে আমার প্রকৃত হয়েছিলেন পূর্ণেন্দুবাবু। শরদিন্দু দস্তিদার আমার বাবাদের খুঁড়তুতো ভাই। আমার বাবারা ছিলেন 9 ভাই। পূর্ণেন্দুবাবু সবার বড়, তার ছোট অর্ধেন্দুবাবু যে আলাবাদ যুদ্ধে মারা যান, তার ছোট হচ্ছেন সুকেন্দ্র দস্তিদার। তারপরের জন আমার যেটা মশাই, উনি অমলেন্দু দস্তিদার, উনি রেলে চাকরি করতেন, দেশ ভাগ হওয়ার পর চলে গেছে। তার ছোট হলো বিমলেন্দু দস্তিদার, আমার বাবা। আমার বাবার পরবর্তী যারা, তারা আসলে রাজনীতির সাথে জড়িত ছিলেন না, ওই দেশ ভাগ হওয়ার পর চলে যায়। তো স্বাধীনতার পরে ওই আমার জেঠার 2 ছেলে এবং 1 মেয়ে, আমার জেঠিমাও ওনাদের কাছে থেকে যান। হ্যাঁ, পূর্ণেন্দুবাবুর 2 ছেলেই আগে স্বাধীনতার পূর্বেই ভারতে চলে গেছিল, সেখানে লেখাপড়া করেছে। ওনার সুবানুদ্দায়ী তারা, উনি জেলে ছিলেন, 26 বছর জেলে ছিলেন পূর্ণেন্দুবাবু। তাই ওনার ছেলেদেরকে চালাতে পারতেন না। আমার জেঠিমা কষ্ট করে শিক্ষকতা করতেন, ওনার মেয়েটা এখানে অপর্ণাচরণে মাস্টারি করতেন। আসলে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে যে চেতনা নিয়ে যুদ্ধটা পরিচালিত হয়েছিল, জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, অনেকেই ধারণা করেন যে বলে থাকে অনেক সময় আমাদের আসলে ওই আকাঙ্ক্ষাটা পূর্ণ হয় না। আসলে সেটা নিতান্ত দুরূহ কাজ। আমি নিজে বিশ্বাস করি, বর্তমানে আমি সরাসরি হয়তো কোনো রাজনৈতিক দলের সদস্য নই, কিন্তু আমি যেটা বিশ্বাস করি, মনে প্রাণে দৃঢ় বিশ্বাস করি, আসলে আমাদের এটা একটা মহৎ অর্জন, এবং এটাকে ধরে রাখার জন্য আমাদের যেখানে আছে সেখানে আমাদের একযোগে, হ্যাঁ, একটু ভিন্ন ভিন্ন মাত্রায় কাজ করে এই স্বাধীনতার যে অর্জন, সেটাকে ধরে রাখতে হবে।